গোপালগঞ্জে কাল দুপুরে ৩ ঘন্টা বিরতি দিয়ে ২৪ ঘন্টা কারফিউ বহাল। আটক ১৪ এখনো লুকিয়ে আছে সন্ত্রাসীরা, দাবি ডিসির। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মার্চ টু গোপালগঞ্জের হুঁশিয়ারি নাহিদ হাসনাতের। কড়া নিরাপত্তায় ফরিদপুর রাজবাড়িতে পদযাত্রা। সরকারের নির্লিপ্ততায় মবক্রেসির অভিযোগ বিএনপির। হামলা ও আইন শৃঙ্খলার অবনতিতে সারা দেশে যুবদল জামায়াতের বিক্ষোভ। সারা দেশের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিল জানালেন উপদেষ্টা আসিফ। ব্যাপক হামলার গোয়েন্দা তথ্য না থাকার দাবি স্বরাষ্ট্রের। আদাবরে ভাতিজার ডিম ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, গাড়ি চালক খুন বলছে পুলিশ। দুজন গ্রেপ্তার, একই রাতে চাঁদ উদ্যানে খুনে আটক নেই। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যা, সঙ্গে আছি আমি তানজিলা খান্নেম এবং আমি তানজিম শাফিন। গোপালগঞ্জে আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টা বিরতি দিয়ে কারফিউ বহাল থাকবে আরও ২৪ ঘন্টা। বিকেলে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানান, গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তে এখনও লুকিয়ে রয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে প্রথম দফায় ২২ ঘন্টার কারফিউতেও সীমিত পরিসরে অটোরিকশা চললেও স্বাভাবিক হয়নি জনজীবন। এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জামাল খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আজহার লিমন। গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে এখন সাজোয়া যানের টহল। ২২ ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার তোড়জোড়। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে চলছে পরিচ্ছন্নতা অভিযানও। বুধবার এনসিপির গোপালগঞ্জ সমাবেশ শেষ করে ফিরতি গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার পর হতাহতের যে সহিংস ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্নের সময়টাতে স্পষ্ট হয় এবং এই সময়টাতেই ধ্বংসস্তূপ সরিয়ে সংঘাতের সড়ককে ফেরানো হয় আগের রূপে। কিন্তু ইট পাটকেল, সিমেন্টের স্ল্যাব আর তরুণের বাঁশলাঠি সরার সঙ্গে ব্যাপক টহলের মুখে সড়কে কমে আসে মানুষেরও আনাগোনা। তাই প্রশ্ন আসে, ভয় কমলো কতটা? রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, লোকজন বেরোয় না, মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তা নাই, কিছু না, তা মানুষ কিভাবে বেরোবে? লোকজন তো নাই, বাইরে বেরোয় না। রিক্সা, আমরা তো রিক্সা চালাই, রিক্সারও প্যাসেঞ্জার নাই, মানে ঘর থেকে বাড়িতে বেরোয়। কথা উঠেছে, গোপালগঞ্জ তো এমন নয় যা বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ড। তাহলে রাজনৈতিক অধিকার সমাবেশ করতে পারবে না অন্য কেউ, কেন মানা হবে পুরনো সেই রীতি? আবার কেউ বলছে, এনসিপি কেন কর্মসূচির নাম পরিবর্তন করলো গোপালগঞ্জকে কেন্দ্র করে? মিশ্র প্রতিক্রিয়ায় ভারাক্রান্ত মানুষেরা কেন প্রাণ ঝরল? কেনই বা সমূলে হত্যার মতো আক্রমণ চালানোর পরিস্থিতি তৈরি করলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের বিরোধীরা? শান্তিপূর্ণ সমাবেশে একটা বিশৃঙ্খল পরিবেশ করে সাধারণ জনদুর্ভোগ এবং যেই সব লোকগুলো যারা গতকাল মারা গেছে, এইসব আশা আমরা কখনোই করি না। আইন শৃঙ্খলা বাহিনীর একটা প্রস্তুতি থাকতো, ভালো প্রস্তুতি থাকতো, এবং যদি তারা একটা ব্যালেন্স করতে পারতো আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে প্রস্তুতি নিয়ে, তাহলে প্রাণহানির ঘটনা বা সংঘর্ষের ঘটনা রোধ করে এই এনসিপির যে সমাবেশটি ছিল, এটি সমাবেশটি সফলভাবে করা যেত। এরকম ঘটনা আমরা চাই না। আমরা আগে যেরকম স্বাভাবিক সুস্থ পরিবেশ ছিল এরকম পরিবেশ চাই। কতগুলো মানুষের জীবন চলে গেল, এরকম তো হওয়ার কথা না। মানুষের এই ক্ষোভের উপসংহারে দোষ পড়ছে নিরাপত্তা বাহিনীগুলোর উপরই। যদিও দফায় দফায় পরিদর্শন শেষে বাহিনী ও কর্তৃপক্ষের কর্তারা বলছেন, এখন আর ভয় নেই, কোনো অপরাধী পালিয়ে বাঁচতে পারবে না। কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। অবশ্য বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত ১৪ জনকে।
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম দফার 22 ঘন্টা কারফিউ শেষ হলে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করেন ঢাকা বিভাগীয় কমিশনার। জানান এর মধ্যে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউয়ের বিধিনিষেধ। পুলিশের ভূমিকা ও ব্যর্থতা, কারফিউ বাড়ানোর কারণসহ নানা প্রশ্নের জবাব দেন উপস্থিত কর্মকর্তারা। কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন, তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। পরিস্থিতি আমরা ওয়াচ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যেন সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। এদিকে কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত 25 জনকে। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটা সহিংসতার ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। গোপালগঞ্জের এই সমাবেশকে এনসিপি রাজনীতিতে রেওয়াজ পরিবর্তনের কর্মসূচি বলছিল, কিন্তু বুধবার দলটির নেতাকর্মীদের উপর হামলা এবং এর জেরে যে সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটল, তাতে তাদের সে উদ্দেশ্য কতটা ম্লান হলো তা নিয়ে বিতর্ক চলছে রাজনীতির অন্দরে এবং বাইরে। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই গোপালগঞ্জের স্থানীয়দের অনেকেই বলছেন তারা এটা আশা করেননি। তাই সংঘাতের চিহ্ন বহন করে সড়ক কিংবা শহরের চেহারা পরিবর্তন করা সহজ হলেও মানুষের অনুভূতিতে কতটা পরিবর্তন আনা যাবে সে প্রশ্ন থেকেই যায়। আজহার লিমন, এখন গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, একটু জানতে চাই, ডিসি তো বললেন এখনো সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে গোপালগঞ্জে এবং তাদের ধরতে অভিযান চলমানও রয়েছে বলে তিনি জানিয়েছেন। বাড়তি কারফিউ দেওয়া হয়েছে, বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে একটু জানাবেন। মূলত এই কারফিউটা কেন দেওয়া হচ্ছে এই ব্যাপারেই আমরা তার কাছে ব্যাখ্যা চেয়েছিলাম। এখানে ব্রিফিং করলেন ঢাকা বিভাগীয় কমিশনার আর পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, যিনি ওনারা মিলে ব্রিফিং করলেন। দু একজন আরও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন পুলিশের। তো তারা ব্যাখ্যা যেটি বলেছেন যে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি তাদের নিয়ন্ত্রণে আছে অবশ্য, কিন্তু ওনারা মনে করছেন যে এই গোপালগঞ্জের বাইরে থেকেও অনেক বহিরাগত যারা দুষ্কৃতিকারী তারা এই গোপালগঞ্জে অবস্থান করছেন এবং তাদের নিষ্ক্রিয় করার জন্য এই কারফিউটা আরও বাড়ানো দরকার। তাদের ভাষ্য এটি ছিল। এখানে কিন্তু যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত 25 জন, অন্তত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছে যে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং যখন যেভাবে অভিযান প্রয়োজন তারা সেটা চালাবে। এবং আজকে সারাদিনই এই সংশ্লিষ্ট কর্মকর্তারা নানানভাবেই কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসছিল যে অপরাধী যেই হোক সে ছাড় পাবে না, পালিয়েও বাঁচতে পারবে না, এরকম ভাষায় তারা কথা বলেছে। আর এইখানেই আজকের এই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে আসলে অনেক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো তার কাছে করা হয়েছে, যেমন এই যে এনসিপির নেতাকর্মীদের উপর যে হামলা করা হলো, এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে একদম শেষ মুহূর্তে হামলা এবং তাদেরকে এক ধরনের অবরুদ্ধ করে যেটি এনসিপির নেতৃবৃন্দরা দাবি করছেন যে হত্যা চেষ্টা করা হলো এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এখানে যে একটা হতাহতের ঘটনা ঘটলো, 4 জন যে মারা গেল, এইটার আসলে দায় কার? কিংবা এখানে যে পুলিশের ব্যর্থতার কথা উঠছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা তথ্য, এরকম নানান যে প্রশ্ন উঠছে এই ব্যাপারে তার কাছে যখন আমরা জানতে চাইলাম, তখন এই পুলিশের ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি উনি মনে করছেন যে এটা পুলিশের ব্যর্থতা নয়, তবে কারো গাফিলতি থাকতে পারে, এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে। আর ঢাকা বিভাগীয় কমিশনার উনি বলছেন যে তারা এটা মনে করেন না যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং তারা যেভাবে মনে করেছেন সেভাবেই কিন্তু এই ঘটনার প্রস্তুতি বা এটা প্রস্তুতির জন্য এটা সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো এই ধরনের তাদের ভাষ্য ছিল এবং যেটি বলা হচ্ছিল যে এই হামলাটা কে করেছে, বিশেষ করে গণমাধ্যম সহ বিভিন্ন বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু বলছিল যে এটি আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ করেছে। এই ব্যাপারেও তিনি বলেছেন যে এটা হলো তাদের একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু তাদের ভাষায় যারা অন্যায় করবে তারাই দুষ্কৃতিকারী, যে কারণে তারা তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবেই দেখতে চান। আর যেই ব্যাপারটা বড় দাগে যেটা আসছে সেটা হলো যে প্রথমত তারা আমাদেরকে জানিয়েছিল যে কারফিউ আরও 24 ঘন্টা বাড়ানো হচ্ছে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আবার কারফিউ
আজকে সন্ধ্যা 6টায় যে 22 ঘন্টার কারফিউ শেষ হয়েছিল এবং সেখানে বিরতির কথা তারা বলেছিল 12টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু পরবর্তীতে আরেকটি যে সংশোধনী তারা দিল সেইখানে আমরা দেখলাম যে শিথিলের সময়কালটা হলো 11টা থেকে 2টা পর্যন্ত এবং এরপরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। তো এই সমস্ত ব্যাপারগুলো আসছে এবং বলা যায় যে সার্বিকভাবে এখনও গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এটা মানে বলার কোনো আসলে মানে কারণ নেই। গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। কড়া নিরাপত্তায় খুলনা থেকে প্রথমে ফরিদপুরে জুলাই পদযাত্রা করে হুঁশিয়ারি দেন নাহিদরা, পরে সেখান থেকে রাজবাড়ীতে পদযাত্রা করে আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেয় এনসিপি নেতা হাসনাত। এ সময় রাজবাড়ীর পুত্রবধূ ডাক্তার তাসনিম জারার পক্ষ থেকে এলো প্রতিশ্রুতি স্থানীয়দের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার রেশ ধরা দিল পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে এসেও। কড়া নিরাপত্তায় নগরীর সার্কিট হাউস থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা শেষ হয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জনতা ব্যাংক মোড়ে। পুরো পথ জুড়ে এনসিপি নেতাকর্মীদের কণ্ঠে ছিল জুলাই সমুন্নত রাখার স্লোগান। গোপালগঞ্জে হামলার জের ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও তোপ দাগেন এনসিপি নেতারা। আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। আর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জ করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এরপরেই নেতাদের গাড়িবহর যাত্রা শুরু করে রাজবাড়ির উদ্দেশ্যে। রাস্তার ধারে নাহিদ হাসনাতদের অভ্যর্থনা জানায় এখানের কর্মী সমর্থকরা। বাংলাদেশের সেরা কোনো ভাবি আছে, আমাদের সেরা কোনো ভাবি আছে। যে বার্তা নেয়ার প্রতীক্ষায় ছিল রাজবাড়ির এনসিপি কর্মীরা, সেই প্রত্যাশিত বার্তা এলো এখানকার পুত্রবধূ ডাক্তার তাসনিম জারার পক্ষ থেকে। প্রতিশ্রুতি দেন মানুষের স্বাস্থ্যসেবা সহ জীবনমান উন্নয়নের। আমরা নানা সময় চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য। আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন আমরা সব কিছু করে ছাড়ব। রাজবাড়ীতে আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেয় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। লীগ নির্মূলের মধ্য দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। আর নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে কিভাবে মুজিববাদ দেশকে বিভাজিত করেছে। আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ, এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। সকল বাধা উপেক্ষা করে 64 জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে বলে জানায় এনসিপি নেতারা। আর 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণায় কর্মী সমর্থকদের জড়ো হবার আহ্বান জানায় নেতারা। বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। জাওয়াদ মাহমুদ, এখন রাজবাড়ী। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে গোপালগঞ্জে ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। একই দিন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নেয় এনসিপির উপর হামলা হয়। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। হামলা সংঘর্ষে আহতের পাশাপাশি ঘটে প্রাণহানির ঘটনাও। সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল।
আর গতকালে যেই ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। একই দিন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নেওয়ায় এনসিপির উপর হামলা হয়। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। এদিকে গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন ঘটনাটা কেন হলো, এই পুরো এটার মানে কিভাবে মৃত্যুগুলো হলো সবগুলোই দেখবেন। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে মব হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি হচ্ছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। এ সময় যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে সতর্ক করেন দলের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ও খুলনার যুবদল নেতা হত্যা, সবশেষ গোপালগঞ্জে এনসিপির উপর হামলা। সারা দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারের নীরবতা ও আইন শৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন বিএনপি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদল আয়োজন করেছে বিক্ষোভ মিছিলের। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নয়াপল্টনে যোগ দেয় যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় সরকারকে আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের সতর্ক করেন কেন্দ্রীয় নেতারা। লন্ডন বৈঠকের পর একটি মহলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা সূক্ষ্মভাবে পরিকল্পনা করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত অবস্থা বিরাজ করার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা জানাই। শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মব হচ্ছে। বলেন, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি হচ্ছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই 2 কেনের জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। পতিত শক্তি গণ অভ্যুত্থানের শক্তির উপর হামলা করবে এটি কখনো কাম্য ছিল না উল্লেখ করে তিনি বলেন, এনসিপিও তাদের অপরিপক্কতার পরিচয় দিয়েছে। তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। সুতরাং বাবারা, রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নয়াপল্টন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল এসে এই শাহবাগে শেষ হয়েছে। এখান থেকে তারা স্পষ্ট উচ্চারণ করতে চান, যারা সামনে নির্বাচনকে বানচাল করতে চায় তাদেরকে তারা রুখে দেবেন এবং সেই সাথে
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নতি করার আহ্বান জানাচ্ছেন যুবদল নেতারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার গাড়ি বহরে হামলার প্রতিবাদও জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত, অপপ্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করেন নেতারা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। বুধবার বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে যোগ দেন নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরেন তারা। এ সময় নেতারা অভিযোগ করেন, দেশ বিরোধী অপশক্তি বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই কার্যকলাপগুলো তারা ইন্টেনশনালি করে যাচ্ছে। জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল এই দেশে সরকার গঠন করবে, এই বার্তাটাই আমরা দিতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে বের হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পরে শহরের নিউ মার্কেট, কোতোয়ালি এলাকা হয়ে আন্দরকিল্লা মোড়ে শেষ হয় মিছিল। বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে চায়, যাদের মূল লক্ষ্য নির্বাচন পিছিয়ে দেয়া, যা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। নির্বাচন বানচাল করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার হুঁশিয়ারি তাদের। আর কোন ধরনের বেয়াদবি করার কথা চিন্তা করবেন না। আমরা হয়তো সংযত থাকবো, কিন্তু বাংলাদেশিরা সংযত থাকে কিনা সেই দায়িত্ব তো আমরা নিতে পারবো না ভাইরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নগরীর প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য প্রশাসনকে দায়ী করেন তারা। বিষয়টা অত্যন্ত নিন্দনীয়, আমরা সেই হামলার প্রতিবাদ জানাই। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা যুবদল। সমাবেশে নেতারা বলেন, দেশ জুড়ে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই বাংলাদেশের যারা আসলে রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো যোগ্যতা যাদের নেই, তারা মিলেমিশে একাকার হয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলও। মিছিলটি নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা দাবি জানান, এনসিপি নেতাদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার। শামিমা শাম্মী, এখন। গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায় উল্লেখ করে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ। বলেন, আজকের এই পরিস্থিতি মিটফোর্ডের ঘটনা থেকেই শুরু। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার খুবই দুর্বল, কারণ তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সন্ধ্যায় বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু করে শাহবাগে এসে শেষ হয় দলটির প্রতিবাদ মিছিল। গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই মিছিলে অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মিছিল শুরুর আগে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা বলেন, জামায়াতের মহাসমাবেশ ও নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের হামলা অশনি সংকেত। জাতি আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগে চাঁদাবাজি, দুর্নীতি, আর অন্য প্রান্তে সত্যের পথ বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি 24শে জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানির শুরুতে মামলার পলাতক দুই আসামি তাজউদ্দিন ও মোহাম্মদ হানিফের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে ওই আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে ইসি। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের 15টির বেশি শর্ত আরোপ করে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা 2025-এর অনুমোদন দেয়। এর আগে বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকদের বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন সিইসি। শিগগিরই সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে পর্যবেক্ষক নেয়ার কথাও জানায় কমিশন। চিরনিদ্রায় শায়িত হলেন এখন টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে উত্তর জনপদের খবর গণমাধ্যমে তুলে ধরেছেন তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে কুড়িগ্রামে 2 দফা জানাজা শেষে দাফন করা হয় গুণী এই সাংবাদিককে। তার মৃত্যুতে শোকাহত এখন টেলিভিশন পরিবার। বিস্তারিত জানাবেন আরেক সহকর্মী মোকাররম হোসেন। শ্রাবণের কান্নায় কোলাহল ভেঙে চিরনিদ্রায় গুণী সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের প্রতিটি উপজেলা, ইউনিয়ন আর গ্রামে যার ছিল সরব উপস্থিতি, তিনি আজ নিথর, কফিনবন্দি। 69 বছরের কর্মময় জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত গোটা জীবন তিনি উৎসর্গ করে গেছেন প্রান্তিক সাংবাদিকতায়। তিস্তা, ধরলা, দুধকুমারের চর কিংবা দুর্গম পথ প্রান্তর থেকে গেল 50 বছর তিনি খুঁজে এনেছেন খবরের নুড়ি পাথর। মানুষের গল্প বলে যিনি হয়েছিলেন কুড়িগ্রামের মঞ্জু ভাই। 17 জুলাই সূর্যাস্তের আগেই তার জানাজায় সামিল হাজারো গুণগ্রাহী, অনুজ, স্বজন ও শুভাকাঙ্ক্ষী। উনি কুড়িগ্রামের উন্নয়নের জন্য, কুড়িগ্রামের মাটি মানুষের জন্য যে কাজটি করেছেন, আসলে কুড়িগ্রামের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এত তথ্য সমৃদ্ধ, সব তথ্য তার কাছে ছিল। এক কথায় তাকে তথ্য ভাণ্ডার বলা হয়তো। অনেক রোগাক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন, সেগুলোকে উনি উপেক্ষা করে উনি সাংবাদিকতা যেভাবে উনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, নিজেকে একাত্মতা প্রকাশ করতে পেরেছেন, এটি আসলে বিরল। 1957 সালে জন্ম নেয়া কাজন্ত প্রাণী মানুষটি মুক্তিযুদ্ধের আগে পরে বলে গেছেন কুড়িগ্রামের দুঃখ, দুর্দশা ও সম্ভাবনার কথা। সংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের। অসংখ্য ঘটনা আছে, একদম মাঠ পর্যায়ে গিয়ে প্রান্তিক মানুষের সাথে কথা বলে সেখানে থেকে এসব নিয়ে স্টোরি তুলে ধরেছেন, মানুষের কথা তুলে ধরেছেন। আমরা যারা জুনিয়র, যারা ছোট, তারা মূলত আমরা তার কাছ থেকে তথ্য উপাত্ত পেতাম এবং তিনি যেভাবে সংবাদ লিখতেন সেই লেখার গাঁথনি খুব কম মানুষেরই ছিল। পেশা জীবনে কয়েকটি পত্রিকা ছাড়াও মেধার স্বাক্ষর রেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়াতে। প্রযুক্তির সাথে মানিয়ে নিতে তিনি করেননি এতটুকু কার্পণ্য। 21-এ সিএসবি, সময় কিংবা সবশেষে এখন টেলিভিশন সরাসরি সম্প্রচার আর প্রতিবেদন তৈরিতে তিনি দেখিয়েছেন অসামান্য মুনশিয়ানা। বছর দেড়েক আগে প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে একাকিত্বকেই আপন করে নিয়েছিলেন তিনি। জন্মের মাসেই 3 সন্তান রেখে আজ তার নিজেরও প্রস্থান। দীর্ঘদিন কুড়িগ্রামের সাংবাদিকতায় উনি নিষ্ঠার সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চালিয়ে গেছেন। আমি বেশি কিছু বলবো না। আমার বাবার রুহের মাগফিরাত কামনা করি এবং সবার কাছে বলবো যে আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। ইথারে ইথারে যখন মাগরিবের আজান, ঠিক তখনই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কবরের মেহমান হলেন উত্তর জনপদের প্রবীণ সাংবাদিক, এখন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু। মৃত্যুর মধ্য দিয়ে জীবনের মুক্তি খোঁজা গুণী গণমাধ্যম কর্মীর মৃত্যুতে শোকাতুর এখন পরিবার। মোকাররম হোসেন, এখন কুড়িগ্রাম। রাজধানীর আদাবরে ভাতিজার ডিম ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গাড়ি চালক খুন হন বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে বুধবার একই রাতে চাঁদ উদ্যানে আরও একটি খুনের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এক রাউন্ড গুলিতেই শেষ ছোট্ট একটি পরিবার। বুধবার সন্ধ্যায় নিজ ভাতিজার ব্যবসায়িক দ্বন্দ্ব মেটাতে গিয়ে খুন হন মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর বাসিন্দা ইব্রাহিম। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ডিমের কিছু ক্ষতি হয়েছে, আর 10,000 12,000 চাইছে, ওরা আসেন সমাধান করে করে দিল। ওরা আইছিল কালকে, ওরা তো জানে না যে অস্ত্র নিয়ে আসছে। কত কাটাকাটির মধ্যে বাড়ি হারি বুকে ঠেকাই দিয়েছে গুলি করে। প্রথম পাবলিকে দৌড়িয়া পালিয়ে দৌড়ে দিয়েছে, দৌড়ে পুলিশের কাছে। গোলাগুলির শব্দ, একটা বোমের মতো শব্দ হয়েছে, বোম না গুলি করছে। আমি তো ডরে পারি নাই, এখানে ঝগড়া হইতেছে, দেখতেছি লোকজন জমে গেছে, আমরা দোকানতে বাইরে নাই, এখান থেকে শুয়ে দেখলাম রক্তাক্ত দেওয়া যায়, পরে আমরা আবার ঘুরে জায়গায় বয়ে লিছি। 3 জন লোক আইসে, হেরা ধরছে, ধরে হেরায় আপনার ইয়াতে উড়াইছে, রিস্কা উড়ে নিয়ে গেছে মেডিকেল, পথে নিতে বলে পরান গেছে। ঘটনার পর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুচ্ছ ঘটনায় স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী, চান সর্বোচ্চ শাস্তি। সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়েছে, আমি সন্ত্রাসীর ফাঁসি চাই, আর কিছু চাই না। আমার ভাইগনা মোহাম্মদ ইব্রাহিম, উনি গতকাল সন্ধ্যায় নিহত হয়েছেন এবং দুষ্কৃতিকারীর গুলিতে। এদিকে হত্যার পর পালাতে গেলে স্থানীয়রা অভিযুক্ত 2 খুনি সজীব ও মোহাম্মদ রুবেলকে মেরে বেঁধে রাখে। এরপর সেনাবাহিনী তাদের উদ্ধার করে আদাবর থানায় হস্তান্তর করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানায় মোহাম্মদপুর থানা পুলিশ। তহিদুল তারেক, এখন, ঢাকা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অতিবৃষ্টি ও বন্যায় বুধবার 63 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভবন ধসে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আহত হয়েছেন কমপক্ষে 290 জন। অতিবৃষ্টি ও বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যেই বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে পাঞ্জাব প্রদেশের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়েতে যান চলাচল। শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান চলাচল। পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করে প্রদেশটির মুখ্যমন্ত্রী। উদ্ধার অভিযানে দমকল কর্মীদের সঙ্গে যোগ হয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টারও। এর আগে গত জুন থেকে মৌসুমী বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয় 180 জনের। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের 4র্থ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে আফ্রিদারা। খেলার ভেন্যু কিংস অ্যারেনায় আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ, তার সঙ্গে যুক্ত হব সরাসরি। পান্থ, আগের ম্যাচে তো বৃষ্টির কারণে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকে আজকের ম্যাচে ভিন্ন কোনো পরিকল্পনা ব্যবস্থা রাখা হয়েছে কিনা, আফ্রিদারা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিনা, কি মনে হচ্ছে? শাফিন যেমনটি বলছিলেন গত ম্যাচের কথা, গত ম্যাচেও কিন্তু প্রতিপক্ষ ভুটানই ছিল এবং তাদের বিপক্ষে প্রথমার্ধ খেলার পরে কিন্তু এই যে কিংস অ্যারেনার যে অনুশীলন গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড 2, সেখানে কিন্তু খেলা স্থানান্তরিত করা হয়েছিল দ্বিতীয়ার্ধের খেলা, এবং পরবর্তীতে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচটিও এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেটি অনেক বিলম্ব হয়েছিল। আজকে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগের দিন ঘোষণা দেওয়া হয় যে আজকের যে দুটো ম্যাচ সেগুলো কিন্তু দুটোই কিন্তু কিংস অ্যারেনার যে গ্রাউন্ড অনুশীলন গ্রাউন্ড রয়েছে, অনুশীলন মাঠ রয়েছে, সেখানে অনুষ্ঠিত হবে এবং এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু খেলা দেখার জন্য দর্শকদের কোনো টিকিট কাটার প্রয়োজন পড়েনি। আজকে দর্শক উপস্থিতি অনেক বেশি, একটি মূল কারণ হতে পারে যে আজকে সন্ধ্যার সময় খেলা কিন্তু বাংলাদেশের, এবং এই মুহূর্তে আমরা যখনই দেখছি যে বাংলাদেশের পায়ে বল যাচ্ছে তখন কিন্তু দর্শকরা চিয়ার করছেন খেলোয়াড়দেরকে। এবং আজকের ম্যাচে পিটার বাটলার কিন্তু একাধিক পরিবর্তন নিয়ে নেমেছিলেন। ভুটান তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ বলতে হয় বাংলাদেশের জন্য, কারণ বিগত ম্যাচগুলো যদি দেখি, আমরা যদি এশিয়ান কাপের যে বাছাই পর্ব ছিল সেই সময় থেকে দেখি, বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচই অসাধারণ খেলেছে এবং প্রত্যেকটি ম্যাচে খুব ভালোভাবে ডমিনেট করেই তারা ম্যাচ জয়লাভ করেছে। আজকের ম্যাচে সেই কারণেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভুটানকে পেয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটি গত ম্যাচেও আমরা দেখেছিলাম যে প্রথমার্ধে অনেক নতুন মুখ আমরা দেখতে পেয়েছি
ছিলাম এবং জাতীয় দলের যে খেলোয়াড়রা রয়েছেন তারাও কিন্তু ছিলেন। আজকের ম্যাচেও সেটিরও পুনরাবৃত্তি হয়েছে। গত ম্যাচের যে উমেলা মারমা ছিলেন তাকে কিন্তু আজকে বসানো হয়েছিল এবং আজকে পুরো প্রথম একাদশে কিন্তু শান্তি মার্ডি ছাড়া অধিকাংশ যে খেলোয়াড়রা রয়েছেন তারা সকলেই কিন্তু তরুণ এবং এর ফলশ্রুতিতে আমরা দেখেছি যে প্রথমার্ধের 30 মিনিট কিন্তু বাংলাদেশ খুব বেশি গোছালো খেলা খেলতে পারেনি, যেটি আমরা বিগত সময়ে দেখেছি যে দারুণ সব আক্রমণ করে প্রথমে 30 মিনিটের বা 40 মিনিটের মধ্যে একাধিক গোলের লিড নেয় এবং এর ফলশ্রুতিতে আজকে কিন্তু প্রথমার্ধের কিছুটা অগোছালো খেলা ছিল, যদিও একাধিক সুযোগ তৈরি করতে পেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবং এর পরবর্তীতে মানে যখন আমরা দেখেছি যে তারা মধ্যমাঠটা কন্ট্রোল রাখতে পারছে না, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তখন কিন্তু 30 মিনিটের মাথাতেই মিডফিল্ডার বর্ণাকে উঠিয়ে নিয়ে স্বপ্না রানীকে নামানো হয় মাঠে এবং এটিই কিন্তু একটি দারুণ একটি পরিবর্তন বলতে হয় পিটার বাটলারের, একটি মাস্টারমাইন্ড পরিবর্তন বলতে হয়। কারণ স্বপ্না রানী মাঠে নামার পরে প্রথম যে টাচ ছিল সেটি কিন্তু একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল এবং তার পা থেকে আসা দ্বিতীয় যে পাস ছিল সেখান থেকেই কিন্তু তৃষ্ণা রানী গোল করেছেন ম্যাচের 33 মিনিটের মাথায়। তো এই গোলে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ এবং প্রথমার্ধের খেলা অনেকটাই প্রায় শেষের পথে এবং আজকের যে খেলাটি হচ্ছে টার্ফের মাঠে খেলা হচ্ছে, কিন্তু যেটি আমরা জানি যে বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টের জন্য বা বিগত যে টুর্নামেন্ট খেলেছে সেখানেও কিন্তু ঘাসের মাঠে খেলেছে এবং তাদের প্রস্তুতিটাও সেভাবেই ছিল। অন্যদিকে ভুটানের মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে গতদিন আমরা যদি দেখি গত ম্যাচে ঘাসের মাঠে তারা যেমন খেলেছে তার চেয়ে কিছুটা ভালো এবং গোছালো ফুটবল খেলছে এবং বেশ কয়েকবার কিন্তু বাংলাদেশের যে ডিফেন্স লাইন রক্ষণ ভাগেও কিন্তু বেশ ভালো ভীতি ছড়িয়েছে এবং আজকের যে ম্যাচ আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত দু দলই কিন্তু বেশ ভালো লড়াই করছে, যদিও বাংলাদেশ কিছুটা স্বাভাবিকভাবে এগিয়েছে কারণ দলগতভাবে শক্তিমত্তার বিচারে বাংলাদেশ এগিয়ে এবং মাঠের খেলাতে খুব বেশি গোছানো খেলা খেলতে না পারলেও তারা কিন্তু বেশ ভালোভাবে খেলে এখন পর্যন্ত 1 গোলের লিড নিয়েছে এবং অবশ্যই তারা চাইবে এই ম্যাচ থেকে যতটা সম্ভব আরও বেশি গোল আদায় করে নেওয়ার জন্য এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা হয়তো দেখতে পারি দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তো কিংস এরেনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে 1 গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল পান্থ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাকে সিরিজ হারানো দল নিয়ে মিরপুরেই খেলবে বাংলাদেশ। এর আগে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি20তে আত্মবিশ্বাসী ছিল লিটন দাসের দল, যার ধারাবাহিকতা বজায় রাখতে অপরিবর্তিত দলেই বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগামী 20 জুলাই মিরপুরে প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি20 সিরিজ জেতায় তরুণ প্রজন্মের ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। এমন জয়ে দলের সবাই উজ্জীবিত থেকেই শুরু করবে পাকিস্তান সিরিজ। অধিনায়ক লিটনের নেতৃত্বে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সাফল্যের ধারা বজায় থাকবে টাইগাররা, এমন প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা টিম বাংলাদেশ হঠাৎ করেই যেন বদলে গেল সাফল্যের ছোঁয়ায়। এক সিরিজ জয়ে যেন পাল্টে গেল লাল সবুজের পুরো দৃশ্যপট। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক লিটন ও শেখ মাহাদির পারফরমেন্সে টি20 সিরিজ জয়। এই নিয়ে দেশের বাইরে 5ম সিরিজ জয়ের আনন্দ। তরুণ দলকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজার নাফিস ইকবাল। ফার্স্ট ম্যাচ টি20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবো। প্রথম ম্যাচে হেরেও টানা 2 জয়ে সিরিজ জিতেছে টাইগাররা। দুঃসময়কে পেছনে ফেলে এমন জয়ের পিছনে চাতক পাখির মতো চোখ করেছিল পুরো দল। 100% অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। একদিনেরও কম সময়ের ব্যবধানে আবারও পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। দলের ধারাবাহিকতা ধরে রাখাকে মূল চ্যালেঞ্জ মানছেন নাফিস। সাফল্যের নেপথ্যে কৃতজ্ঞতা জানালেন পুরো টিম ম্যানেজমেন্টকে। রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন ওভারসিজ এবং লোকাল, বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন, নতুন প্রথমে ইফতি কাজ করেছে,
তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই আসার আগ পর্যন্ত ফিজিও কাজ করেছে। তো অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দেম, এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড। মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়, তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পাথ। ওয়ানডে ফরম্যাটে টানা ব্যর্থ হলেও টি-20তে স্বরূপে ফিরেছেন অধিনায়ক লিটন। পুরো সিরিজেই ধারাবাহিক পারফরম্যান্স ও আলো ঝলমলে ব্যাটিং ও ফিল্ডিংয়ের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। লিটনের অধিনায়কত্বে বিশ্বকাপের আগেই আরও কিছু সাফল্যের পালক যুক্ত হবে বাংলাদেশের ঝুলিতে, এমন প্রত্যাশায় এখন দেশের সকল ক্রিকেট প্রেমীরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গোপালগঞ্জে অনির্দিষ্টকালের কারফিউ, শুক্রবার দুপুরে 3 ঘন্টা বিরতি, আটক 25, এখনো লুকিয়ে আছে সন্ত্রাসীরা, দাবি ডিসির। কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম, তারা এখনো গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মার্চ টু গোপালগঞ্জের হুঁশিয়ারি নাহিদ হাসনাতদের। কড়া নিরাপত্তায় ফরিদপুর রাজবাড়িতে পদযাত্রা। সরকারের নির্লিপ্ততায় মদগ্রস্তের অভিযোগ বিএনপির, হামলা ও আইন শৃঙ্খলার অবনতিতে সারা দেশে যুবদল জামায়াতের বিক্ষোভ। সারা দেশের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিল জানালেন উপদেষ্টা আসিফ। ব্যাপক হামলার গোয়েন্দা তথ্য না থাকার দাবি স্বরাষ্ট্রের। এবং আদাবরে ভাতিজার ডিম ব্যবসার দ্বন্দ্বে গাড়ি চালক খুন, বলছে পুলিশ। গ্রেপ্তার 2, একই রাতে চাঁদ উদ্যানের খুনে আটক নেই। শেষ করছি এখন সন্ধ্যা। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।